মন্ত্রী মশাই, আজ কিন্তু আপনি অবশ্যই বিকেলবেলায় দেখা করে যাবেন। আমি আজ ক্ষীরের মালপো বানাবো। বেশ বেশ রানীমা, ঠিক আছে, রোদ পড়লেই আমি চলে আসবো। ক্ষীরের মালপো খেতে আমিও যে বড্ড ভালোবাসি। আমি তবে এখন আসছি রানীমা। মহারাজ আমায় অনেক কাজ দিয়েছেন, সেগুলোও যে করতে হবে। সেদিন বিকেলবেলা রানীর অনুরোধে রাজা এসে বসেছেন তার মহলের সামনের খোলা বারান্দায়। গ্রীষ্মকাল, দক্ষিণ দিক থেকে ঠান্ডা বাতাস বইছে। মাঝে মাঝে টিয়া ময়নার ঝাঁক কিচমিচ করে ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে। শেষ বিকেলের সোনালি রংমাখা আকাশের এক কোণে দেখা যাচ্ছে এক টুকরো গোলাপি মেঘ। ভারী ভারী লাগছে রাজার। এমন সময় রানী প্রবেশ করলেন একটি সোনালি রঙের খুব সুন্দর পোশাক পরে। মাথায় তার জুঁই ফুলের মালা, তার হাতে শ্বেত পাথরের থালায় থরে থরে সাজানো ক্ষীরের মালপোয়া। মালপোয়ার গায়ে লেগে আছে সোনালি রস। রাজার জিভে জল এসে গেল। তিনি ইতিমধ্যেই খাওয়া শুরু করলেন। এমন সময় মন্ত্রীও এসে হাজির। রানীমা, আমি এসে গেছি। কোথায় আমার মালপোয়া? আমার যে আর তর সইছে না। দাঁড়ান মন্ত্রীমশাই, এই দাসী, নিয়ে আয়। মন্ত্রীমশাইয়ের জন্য যে থালটা সাজিয়ে রেখেছি, নিয়ে আয়। দাসীরা ততক্ষণে শ্বেত পাথরের থালায় সাজিয়ে নিয়ে এলো মালপোয়া, আর সাথে রয়েছে গন্ধরাজ লেবু মেশানো ঠান্ডা দইয়ের শরবত। মানে রানীমা, আপনার হাতে সত্যি আলাদা জাদু আছে। মালপোয়াগুলো যা খাসা খেতে হয়েছে না, এমন মালপোয়া যদি প্রায় পাওয়া যেত খেতে, আহা আহা, কি যে সুস্বাদু। তবে কি দাসীকে দিয়ে আরেক থাল আনাবো নাকি মন্ত্রীমশাই? না না রানীমা, আর খেতে পারবো না। তবে মহারাজকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আচ্ছা রাজামশাই, আপনি সারাক্ষণ এমন দুশ্চিন্তায় কেন থাকেন বলুন তো? কিছুদিন ধরেই লক্ষ্য করছি আপনি যেন কি একটা ভাবছেন, ভেবে ভেবে কুল কিনারাও পাচ্ছেন না। আমাদের যদি একটু খুলে বলেন আর কি, তাহলে আমরাও তো আপনাকে সাহায্য করতে পারি মহারাজ। হ্যাঁ মহারাজ, আমাদেরও বলুন না, কি এমন দুশ্চিন্তা করছেন আপনি? সারা দিন শুধু ভেবেই চলেছেন। বলুন না, হয়তো আমরা আপনাকে সাহায্য করতে পারি। ঠিক আছে, তোমরা যখন জানতে চাইছো তখন বলেই ফেলি। আসলে আমি ভাবছি, আমার তো বয়স হচ্ছে, আর বড় জোর বছর 10, তারপর তো রাজকর্ম থেকে আমাকে অবসর নিতে হবে। তখন এই পলাশপুরের দায়িত্ব কে নেবে? এ আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ মহারাজ, এসব আপনি কি কথা বলছেন? আপনার 4 ছেলে মেয়ে। বড় ছেলে সুদেব মল্ল অতি বিদ্বান ব্যক্তি। তার আগ্রহ কবিরাজিতে। তিনি নানা জায়গা থেকে গাছগাছড়া সংগ্রহ করে ওষুধপত্র তৈরি করেন। তার তৈরি ওষুধে পলাশপুরের প্রজাদের অনেক দুরারোগ্য ব্যাধিও সেরে গেছে মহারাজ। বড় ছেলের পর আছেন রাজকন্যা সুগতা মল্ল, অসাধারণ চিত্রশিল্পী। তার হাতের আঁকা ছবি বহু স্বর্ণমুদ্রা দিয়ে বিদেশের রাজারা কিনে নিয়ে যান। ছবি আঁকানোর জন্য বিভিন্ন রাজ পরিবার থেকে আমন্ত্রণও আসে। রাজকন্যা নিজেও নানা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দেশ বিদেশ ঘুরতে ভালোবাসেন। আপনার আরেক রাজকন্যা সুমেধা মল্ল, আপনার মেজ কন্যাও খুবই বিদ্বান এবং বুদ্ধিমতী। বহুদিন তিনি গুরুগৃহে থেকে পড়াশোনা করেছেন। তবে তার আগ্রহ হলো ইট কাঠ পাথর নিয়ে। নদীর ওপর কেমন করে সেতু বানানো যায়, কিংবা নদীর কোথায় বাঁধ দিলে সেচের জল ঠিকঠাক চাষের জমিতে এসে পড়বে,
এসবেই তার আগ্রহ বেশি। সেজন্য বছরের বেশিরভাগ সময়ই তিনি ঘোড়ায় চেপে হাটে মাঠে ঘুরে বেড়ান। আর ছোট রাজপুত্র সূর্যমল্ল ভারী সুকণ্ঠ গায়ক মহারাজ। সারাদিনই তিনি সঙ্গীত চর্চা নিয়ে থাকেন। নানা দেশ থেকে গুরুরা আসেন তাকে তালিম দিতে। তিনি নিজেও গান গাইতে অন্য দেশে যান। তাহলে মহারাজ, এমন গুণী ছেলেমেয়ে থাকতেও আপনি কেন এত চিন্তিত হচ্ছেন? সত্যিই তো মহারাজ, আমাদের এমন কন্যা সন্তান পুত্র সন্তান থাকতে আপনি কেন এত ভাবনা করছেন? মন্ত্রীমশাই তো একদম ঠিক কথাই বলছেন। তোমরা অবাক হবে আমি জানি, সেই জন্যে তোমাদের বলবো কি না ভাবছিলাম। আসলে আমি অনেক ভেবে দেখেছি যে আমার ছেলে মেয়েরা সকলেই খুব গুণী, কিন্তু তারা কেউই ঠিক রাজা হওয়ার উপযুক্ত নয়। তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। রাজা হলে কিন্তু তাদের রাজকর্মে মন দিতে হবে, প্রজাদের কথা ভাবতে হবে। নিজের পছন্দের কাজে ডুবে থাকলে চলবে না। আমার মনে হয় না সেটা তাদের কারোরই খুব ভালো লাগবে। যদি নিজের ইচ্ছের বিরুদ্ধে রাজ্যের দায়িত্ব তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, তাহলে আর যাই হোক, ভালো রাজা তারা কখনোই হতে পারবে না। আর আমিও আমার প্রিয় প্রজাদের ভার তাদের ওপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারবো না। তাহলে মহারাজ, আপনি কি করবেন বলে ভেবেছেন? আপনার কি মনে হয়, কি ঠিক হবে? তাই আমি ভাবছি, এবার আমি মাঝে মধ্যেই ছদ্মবেশে পলাশপুরের নানা জায়গায় ঘুরে বেড়াবো। খুঁজে দেখব এমন ছেলে বা মেয়ে যার মধ্যে রাজা হওয়ার গুণ আছে। যদি তেমন কাউকে পাই, তাহলে তাকে রাজবাড়িতে নিয়ে এসে শিক্ষা দীক্ষা দিয়ে রাজকার্যের উপযুক্ত করে তুলব। তা কি করে হবে রাজামশাই? আপনার যদি কোনো চাষির ছেলেকে মনে হয় যে তার মধ্যে রাজা হওয়ার গুণ আছে, তাহলে কি তাকেই আপনি রাজা করবেন নাকি মহারাজ? প্রজারা তাকে মানবেই বা কেন? রাজপুত্র রাজকন্যারাই বা কি মনে করবেন মহারাজ? এ অন্যায় হবে মহারাজ। রাজপুত্রকেই যে রাজা হতে হবে তার কি মানে আছে? রাজা হওয়ার গুণ যার মধ্যে আছে সেই তো রাজা হবে। আর আমার ছেলে মেয়েরা বিদ্বান বুদ্ধিমান, তাদের অন্যের ওপর নির্ভর করতে হবে না। না মহারাজ, আপনার কথা আমি মানতে পারলাম না। রাজ পরিবারের সন্তান না হলে কেউ ভালো রাজা হতেই পারে না। আপনি আপনার ইচ্ছের মতো কাজ করতেই পারেন, কিন্তু শেষ পর্যন্ত পলাশপুর না ছারখার হয়ে যায় মহারাজ। তাই আমার মনে হয় মহারাজ, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুবার ভেবে দেখুন, নইলে যে আর ভাবার কোনো উপায়ই থাকবে না। ঠিক আছে মন্ত্রী, তাহলে তোমায় আমায় একটা বাজি হোক, রানী সাক্ষী। আমি যদি তেমন কাউকে খুঁজে বার করতে পারি, তাহলে তাকে রাজা করে আমরা তিনজনে 5 বছরের জন্য বিদেশ ভ্রমণে চলে যাব। ফিরে এসে যদি দেখি পলাশপুরের মানুষেরা কষ্টে আছে, তাহলে তোমার কথা মতো আমার ছেলে মেয়েদের মধ্যেই কাউকে সিংহাসনে বসাবো। আর যদি দেখি নতুন রাজা পলাশপুরকে আরও সুন্দর করে তুলেছে, প্রজারা আরও সুখে আছে, তাহলে কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে 1 থালা ক্ষীরের মালপো খাবো, একটুও ভাগ দেব না। ঠিক আছে মহারাজ, আমি রাজি। কিছুদিন পর রাজামশাই সাধুর ছদ্মবেশে নগরে নগরে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, বনে জঙ্গলে চারিদিক ঘুরে বেরোলেন। তিনি হাল ছাড়লেন না। নগরের প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে পরখ করে দেখে নিচ্ছিলেন। এভাবেই ঘুরতে ঘুরতে রাজা ক্লান্ত হয়ে পড়েন, তেষ্টাও পেয়েছে খুব। এমন সময় তার চোখে পড়ল নদীর ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘর।
তার দালানে বসে একটি মেয়ে এক মনে ফুলের মালা গেঁথে চলেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর এক্সাইটিং স্টোরিজ। আরে সাধু বাবা, আপনি কখন এলেন? বসুন বসুন, আমি আপনার জন্য একটু জল বাতাসার ব্যবস্থা করি। আপনি কিন্তু চলে যাবেন না, অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আগে বাতাসাটা মুখে দিন, তাহলে শরীরে বল পাবেন। তারপর জলটা খেয়ে নিন, তাহলে দেখবেন শরীরের আর কোনো ক্লান্তি নেই। তোমার নাম কি মা? তুমি কি এখানেই থাকো? আমার নাম পদ্ম, আমি এই বাড়িতেই ঠাকুমার সঙ্গে থাকি। কি করো তুমি? আমি আমি তো অনেক কাজ করি। পাঠশালায় পড়ি, ঘরদোর পরিষ্কার করি, ঠাকুমার হাতে হাতে রান্নার জোগাড় করে দিই। ঠাকুমা ফুল তুলে আনলে মালা গেঁথে দিই। ঠাকুমা তো এখন আর চোখে ভালো দেখে না, তাই সূচে সুতো পরাতে পারে না, মালাও গাঁথতে পারে না, তাই আমিই করে দিই। ঠাকুমা সেই মালা বাজারে বিক্রি করে, রাজবাড়িতেও দিয়ে আসে। পদ্মর চেহারাটি বেশ ছিপছিপে, লম্বা গড়ন, শক্তপোক্ত হাত পা আর চোখ দুটি বুদ্ধিতে ঝলমল। দেখে ভালো লাগলো রাজার, তাই মনে মনে ঠিক করলেন পরদিন আবার অন্য একটি ছদ্মবেশ ধরে মেয়েটির সাথে দেখা করবে। তাই তিনি সবজিওয়ালার ছদ্মবেশে আবার গেলেন। বলছি মা, আমায় একটু জল খাওয়াতে পারবে গো? আমি খুব ক্লান্ত। হ্যাঁ গো হ্যাঁ, দাঁড়াও, এক্ষুনি আনছি। তুমি আমাকে জল বাতাসা দিয়ে আমার খুব উপকার করলে মা। তা তুমি কি করো মা? আমি তো বাড়ির সব কাজ করি, সাথে পাঠশালায় যাই, ঠাকুমার হাতে হাতে সাহায্য করে দিই। বাড়ির সব কাজই আমি পারি। মা, তুমি তো পাঠশালায় আঁক কষো, তা আমি অনেক সমস্যায় পড়েছি, সমাধান করে দাও দেখি। কি সমস্যা শুনি? আজ আমি হাটে এসেছিলাম পটলের ঝুড়ি নিয়ে, তা একটা লোক আমার কাছে 6 আনায় পটল চাইল। আমি দিলুম পটল, তার কাছে তো পয়সা ছিল না, তাই সে আমাকে 1 ঝুড়ি হিংচে শাক দিল। কিন্তু সেই 1 ঝুড়ি শাকের দাম মা আমার মনে হয় অন্তত 10 আনা। কিন্তু সে আমার কাছে আর পয়সা চায়নি, আমিও তাকে দিইনি। আমার কি তাকে 4 আনা পয়সা কি ফেরত দেওয়া উচিত ছিল? নিশ্চয়ই দেওয়া উচিত ছিল, না হলে তো তুমি তাকে ঠকালে। আমার গুরুমশাই বলে দিয়েছেন কখনো কাউকে ঠকাতে নেই। তাহলে এখন কি করব? ফিরতি হাটে তাকে পয়সা ফেরত দিয়ে দেবে। সে তো আমার চেনা মানুষ নয় মা, তাকে আমি কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, তোমার মনে আছে তার কাঁধে লাল ডোরির গামছা ছিল নাকি সবুজ ডোরির? যতদূর মনে পড়ছে লাল ডুরির গামছাতেই পটলগুলো বাঁধলো। তাহলে আর চিন্তা নেই, সে লোক নিশ্চয়ই নিঝুমপুরের, নদীর পশ্চিম পাড়ের ব্যাপারী। ওদিক থেকে যেসব নৌকো আসবে সেদিকে খেয়াল রেখো, তাহলেই ঠিক খুঁজে পাবে। বাঁচালে মা, বড় চিন্তায় ছিলাম, কিন্তু তুমি এত সব কি করে জানলে? আসলে আমি তো আমার কাজকর্ম সেরে হাটে মাঠে ঘুরি, সারা দিন কত লোকের সাথে কথা বলি, তাদের সুখ দুঃখের খবর নিই। কোন গ্রামে কি ফসল হয়, কোন নদীতে কি মাছ পাওয়া যায়, সব আমি জানি। রাজা বিক্রম মল্লের মনে হলো এতদিনে হয়তো বা তিনি ঠিকঠাক মানুষের সন্ধান পেয়েছেন, কিন্তু শুধু এটুকুতেই কি হবে? না, মেয়েটির সম্বন্ধে আরও একটু খোঁজখবর নেওয়া দরকার। তাই মাঝে মাঝেই নানা রকম ছদ্মবেশে পদ্মদের কুটিরের আশেপাশে ঘোরাফেরা করতে লাগলেন। ততদিনে গ্রীষ্ম কেটে বর্ষা এসে পড়েছে, নদীর জল বেড়েছে, স্রোতও খুব। একদিন একটি ছোট ছেলে জলে স্নান করতে নেমে আর একটু হলে ভেসে যাচ্ছিল। পাড়ের লোকেরা ভয়ে গেল গেল করে চিৎকার করছে। কোথা থেকে পদ্ম ছুটে এসে নদীতে ঝাঁপিয়ে পড়ে, সেই ছেলেকে টেনে ডাঙায় তুলে নিয়ে এলো। ইনি হলেন পদ্মের ঠাকমা,
যার সাথে রাজামশাইয়ের ইতিমধ্যেই আলাপ পরিচয় হয়ে গিয়েছে। রাজামশাই ঠাকুমার থেকে জানতে পারলেন যে, জানো বাচ্চা, গত পরশু পাড়ার লোকেদের মধ্যে এমন ঝগড়া বেঁধেছিল যে কি বলবো তোমায়। পদ্ম গিয়ে ওদের মধ্যে কি সব মিটমাট করে দিল যে কারুর আর কারুর উপর রাগ থাকলো নে গো। মেয়েটা আমার ভারী মিষ্টি, কোথাও রোগ ব্যাধি হয়েছে খবর পেলে পদ্ম আবার বন্ধু বান্ধব জুটিয়ে নিয়ে রোগীর সেবাও করতে চলে যায়। নাতনির মনটা আমার সোনায় মোড়া, কার হাতে যে গিয়ে পড়বে সেই চিন্তায় বাঁচি না বাচ্চা। রাজামশাইয়ের মনে হলো আর দেরি করা ঠিক হবে না। তাই একদিন তিনি পদ্ম আর ঠাকুমাকে নিয়ে এলেন রাজবাড়িতে। পদ্মকে দেখে রানীমার ভারী পছন্দ হলো। মন্ত্রীর বিষয়টা একেবারেই ভালো লাগলো না। সে ভাবল, কোথাকার কোন এক বুড়ি ফুলওয়ালির নাতনি, সে কিনা হবে পলাশপুরের রাজা। কিন্তু মন্ত্রীর কথায় মোটেই কান দিলেন না রাজা। পদ্মর শিক্ষা শুরু হলো। বড় বড় পণ্ডিতেরা এসে নানা রকম শাস্ত্র শিক্ষা দিতে লাগলেন। সেনাপতি শেখালেন অস্ত্রবিদ্যা, রাজা নিজে তাকে রাজকার্য শেখালেন। 5 বছর লাগলো পদ্মার শিক্ষা সম্পূর্ণ হতে। তারপর তার হাতে পলাশপুরের রাজ্যভার দিয়ে রাজা, রানী আর মন্ত্রী বেরিয়ে পড়লেন দেশ ভ্রমণে। বিশাল এক ময়ূরপঙ্খী নিয়ে দেশে দেশে ঘুরে বেড়ালেন তারা। দেখলেন কত পাহাড়, পর্বত, নদী, উপত্যকা, কত মানুষের সঙ্গে আলাপ হলো, কত নতুন জিনিস জানলেন, শিখলেন। এমনি করে কেটে গেল 5টি বছর। তারপর একদিন তারা ঠিক করলেন এবার দেশে ফেরার সময় হয়েছে। মাঝরাতে তাদের ময়ূরপঙ্খী এসে লাগলো পলাশপুরের ঘাটে। তারা যে ফিরছেন ইচ্ছে করেই কাউকে জানাননি রাজামশাই। ভোরের আলো ফুটলে চুপচাপ 3 জনে নামলেন ঘাটে। নেমে তো তারা অবাক, এ কি পলাশপুরের ঘাট, নাকি নৌকা এসে থেমেছে অন্য কোনো রাজ্যে? এ কি, এ আমরা কোথায় চলে এলাম মহারাজ? এ যে একেবারে অবিকল পলাশপুরের মতন লাগছে। এ কি পলাশপুরের ঘাট, নাকি নৌকা এসে থেমেছে অন্য কোনো রাজ্যে? নদীর ঘাটে বাঁধা সার সার পশরা বোঝাই বজরা। ভোরবেলাতেই নৌকার পাল তুলে দিয়ে বণিকেরা বেরিয়ে পড়েছে বাণিজ্যে। তাদের ঝলমল পোশাক, মাঝি মল্লাদের মুখে খুশির হাসি। ঘাটের পথ দিয়ে কিছুটা এগাতেই চোখে পড়ল রাজপথের 2 পাশে নানা রকম ফুল আর ফলের গাছ দিয়ে সুন্দর করে সাজানো। একটু দূরেই বিশাল এক অতিথিশালা। বিদেশি অতিথিদের জন্য সেখানে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা। তারাও যেন বিদেশি মানুষ। এমন ভান করে রাজা তখন একটা ঘোড়ার গাড়িতে উঠলেন রানী আর মন্ত্রীকে নিয়ে। গাড়ি চালাচ্ছে পলাশপুরের ভেতর দিয়ে। এসব কি দেখছি মহারাজ? নদীর ওপর সেতু তৈরি হয়ে গিয়েছে। এপারের মানুষ অনায়াসে ওপারে যাতায়াত করছে। গ্রামে গ্রামে বড় চিকিৎসা কেন্দ্র, যেখানে কবিরাজরা ওষুধপত্র নিয়ে বসে আছেন। ছোটদের জন্য এখন আর শুধু পাঠশালা নয়, রয়েছে নৃত্য, গীত, শিক্ষার ব্যবস্থাও। গ্রামে শহরে নানা জায়গায় রাস্তাঘাট বড় বড় সুন্দর মূর্তি আর ছবি দিয়ে সাজানো। ছোট থেকে বড় সবার পরনে ধপধপে পোশাক, আর স্বাস্থ্য যেন ঝলমল করছে। এ কি, কি দেখছি? এই যে এক আলাদা পলাশপুর দেখছি আমি। এমন সুন্দরভাবে রাজ্য কে সাজালো? রাজকন্যা, রাজপুত্র, কিছু বলো তোমরা। এই সবই হলো পদ্মরানীর কীর্তি। পদ্মই এসব কিছু করেছে। মোটেই না, গ্রামে গ্রামে চিকিৎসার ব্যবস্থা করেছেন বড় রাজকুমার। বড় রাজকন্যা সুগতা দিদি ছবি এঁকে আর মূর্তি তৈরি করে পলাশপুরকে সাজিয়েছেন। মেজ রাজকন্যা
সুমেধা দিদি নদীর ওপর বাঁধ তৈরি করেছেন, সেতু বানিয়েছেন। আর ছোট রাজপুত্র সূর্য মল্ল পলাশপুরের সব ছোট ছেলে মেয়েদের নাচ গান শেখার ব্যবস্থা করেছেন। আমি শুধু রাজকার্য সামলিয়েছি আর দেখেছি সব কিছু যাতে ঠিকঠাক হয়। তুমি একদম ঠিক বলেছ মা, তুমি একদম রাজার মতো উপযুক্ত কাজটি করেছো। কি বলেন মন্ত্রী মশাই? আমি হার স্বীকার করছি রানীমা। এক থালা ক্ষীরের মালপো রাজামশাই একলাই খাবেন, আমি মোটেই ভাগ চাইব না। Thanks for watching the video. Don't forget to subscribe for more exciting stories.